ডিভিডেন্ড ডিক্লারেশন দিছে, দিয়ে ডিভিডেন্ডটা পেমেন্ট করে নাই, হট করে রেগুলেটরি অ্যাসপেক্ট থেকে এটাকে ছেড়ে দিয়েছে। আসলে যে ডিভিডেন্ড ডিক্লারেশন দিছে সেই দায়িত্ব হলো ম্যানেজমেন্টের। ডিক্লারেশন ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে কিন্তু ডিসবার্সমেন্ট করে নাই, সেই ব্যর্থতাটা কিন্তু ম্যানেজমেন্টের। তাহলে শাস্তিটা ম্যানেজমেন্টের হওয়া উচিত, বিনিয়োগকারীর না। কিন্তু আপনি যখন এটাকে ক্যাটাগরি চেঞ্জ করে জেডে দিয়ে দিলেন, তখন কিন্তু ক্ষতিটা হচ্ছে বিনিয়োগকারী। যে আপনি একটি কোম্পানির ম্যানেজমেন্টকে দেখবেন, তাদের ট্র্যাক রেকর্ড কেমন, কোম্পানির ক্যাপিটাল কাঠামো কেমন, কোম্পানির বিজনেস গ্রোথ আছে কিনা দেখবেন, এবং সেটা দেশের ইকোনমিক পলিসির সাথে এটার ইন্টারলিঙ্কটা কেমন, ট্যাক্স বেট বাড়লে কী হবে, ট্যাক্স বেট কমলে কী হবে, এবং যে ইন্ডাস্ট্রি বা যেই প্রোডাক্ট বা যে সার্ভিস দিচ্ছে সেইটার চাহিদার পরিবর্তন কি হইতে পারে আগামীতে। এই সকল বিষয়গুলো সম্পর্কে ধারণা নিয়ে যদি আপনি ইনভেস্ট করেন, না, বিনিয়োগকারী তো এই সচেতনতাটা লাগবেই যে আপনার এই বিগত দিনে তার পারফরমেন্স কেমন ছিল, বিগত 3 বছর 4 বছর সে ডিভিডেন্ড কেমন দিচ্ছে, তার আর্নিং কেমন হচ্ছে, আর্নিং গ্রোথ আছে না ডিক্লাইনিং মোডে যাচ্ছে, সে ডিভিডেন্ড দিছে, ডিভিডেন্ডগুলো কি তার রেগুলার আর্নিং থেকে দিছে নাকি রিজার্ভ থেকে দিছে। এই সকল বিষয়গুলো খালি শুধু বেশি ডিভিডেন্ড দিলেই হবে না, রিজার্ভ থেকে দিছে নাকি কোনো ক্যাপিটাল গেইন থেকে দিছে। একটা সার্টেন ধরেন একটা প্রতিষ্ঠানের একটা অ্যাসেট কিনা ছিল, একটা জমি কিনা ছিল, এটা বিক্রি করছে, হঠাৎ করে একটা এই বছরের জন্য একটা সার্টেন প্রফিট হয়েছে, এই বছরে সিগনিফিকেন্ট ডিভিডেন্ড দিচ্ছে, তো এটা তো তার রেগুলার ইনকাম হিসেবে ধরা যাবে না। তো সুতরাং বেশি ডিভিডেন্ড দিলেই হঠাৎ করে সেটার প্রতি ঝাঁপাই পড়তে হবে, বিষয়টা এরকম না। আপনি দেখবেন তার বিজনেসের ধারাবাহিকতা আছে কিনা, যদি বিজনেসের ধারাবাহিকতা থাকে তাহলেই আপনার রিটার্নের ধারাবাহিকতা থাকবে। আর যদি বিজনেসের ধারাবাহিকতা না থাকে, হঠাৎ করে ক্যাপিটাল রিজার্ভ থেকে আপনাকে ডিভিডেন্ড দিল বা ক্যাপিটাল অ্যাসেট থেকে ক্যাপিটাল গেইন করে আপনাকে ডিভিডেন্ড দিল, এটা কিন্তু টেম্পোরারি। তো এটা তো অলরেডি ডিক্লেয়ার হয়ে গেল, তাহলে আগামী দিনে তো সেটার আর রিপিটেশন সুযোগ নেই। তাহলে সেইটাকে বেস ধরে আপনি কখনোই দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাবেন। আপনি দেখবেন সেটাতে তার বিজনেস অপারেশনটা কন্টিনিউশন আছে কিনা, বিজনেস অপারেশনের গ্রোথ আছে কিনা, তার প্রফিটেবলের গ্রোথ আছে কিনা, ডিভিডেন্ড পে আউটের গ্রোথ আছে কিনা, এবং কমপ্লায়েন্সের ক্ষেত্রে সে পারফেক্ট কিনা, এই সকল বিষয়গুলো দেখবেন। কারণ দেখেন এই বছরে আমি দেখছি এমনও এক ক্যাটাগরির একটি কোম্পানি হঠাৎ করে জেডে চলে গেছে, বিনিয়োগকারী কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এইখানে সিদ্ধান্তটাও আমি মনে করি না যে এটা প্রুডেন্ট হয়েছে, কারণ ডিভিডেন্ড ডিক্লারেশন দিছে, দিয়ে ডিভিডেন্ডটা পেমেন্ট করে নাই, হট করে রেগুলেটরি অ্যাসপেক্ট থেকে এটাকে ছেড়ে দিয়েছে। আসলে যে ডিভিডেন্ড ডিক্লারেশন দিছে সেই দায়িত্ব হলো ম্যানেজমেন্টের। ডিক্লারেশন ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে কিন্তু ডিসবার্সমেন্ট করে নাই, সেই ব্যর্থতাটা কিন্তু ম্যানেজমেন্টের। তাহলে শাস্তিটা ম্যানেজমেন্টের হওয়া উচিত, বিনিয়োগকারীর না। কিন্তু আপনি যখন এটাকে ক্যাটাগরি চেঞ্জ করে জেডে দিয়ে দিলেন, তখন কিন্তু ক্ষতিটা হচ্ছে বিনিয়োগকারী। তাহলে বিনিয়োগকারী তো এখানে কোনো অপরাধ ছিল না। আমরা আশা করব এই জায়গাগুলোতেও নীতি নির্ধারণী মহল সতর্ক দৃষ্টি দিবে, কারণ অনেক ক্ষেত্রেই বিনিয়োগকারীর ক্ষতিগ্রস্তের কারণ হয়ে দাঁড়ায় এই ধরনের অসতর্ক সিদ্ধান্ত বা হঠাৎ করে সিদ্ধান্ত। কারণ বিনিয়োগকারী তো এটার জন্য প্রস্তুত না। যেই কোম্পানি এক ক্যাটাগরিতে আছে, বিগত কয়েক বছর টানা লভ্যাংশ দিয়ে আসছে, তার বিজনেস চলমান আছে, সেখানে যদি সে ডিভিডেন্ড দিতে ডিলে করে বা অন টাইম না দেয় আর সেটা জেড গ্রুপে ফেলা হয়, আমি মনে করি সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বা সেই ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ডেকে এনে তাদের উপরে শাস্তি প্রয়োগ করা উচিত, এই বিনিয়োগকারীদেরকেই ক্যাটাগরি। এবং এমনও হয়েছে এই বছরে দেখছে যে কোনো কোম্পানি হয়তো আজকে জেডে পাঠানো হয়েছে, কালকে আবার এটাকে এতে বা বিতে টেনে আনা হয়েছে। তো এই ইন বিটুইন কিন্তু এক শ্রেণীর বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই ক্ষতিটা কে পোষাবে? কেউ পোষাইতে পারবে। তো সেই জায়গাটাতেও কিন্তু একটা বড় ধরনের রিস্ক আছে। এখন যদি ওই প্রতিষ্ঠানগুলোর যৌক্তিক কারণে ডিলে হয়ে থাকে, তাহলেও সেটা রেগুলেটর বিবেচনা করবে যে আসলে যৌক্তিক কারণটা ঠিক না। আর যদি গাফিলতি করে থাকে, তাহলে সেই ধরনের প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে শাস্তি দিবে। কারণ বিনিয়োগকারীকে এখানে কিন্তু শাস্তির মধ্যে ফেলা বা ক্ষতিগ্রস্ত সিচুয়েশন নিয়ে আসা, এইটা আসলে কোনোভাবেই যৌক্তিক না। কারণ এইটাতে কিন্তু বিনিয়োগকারীর মোরাল নষ্ট হয়ে যায়। বিনিয়োগকারীর ওই যে আস্থার কথাটা একটু আগে আপনি যেটা বললেন, এখানে কিন্তু বিনিয়োগকারীর আস্থা নষ্ট হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়। তো সেই জায়গাগুলোতে নীতি নির্ধারণ হলে আরও সতর্ক অবস্থান নেওয়া উচিত এবং বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া উচিত। যে অপরাধ করছে তাকেই শাস্তিটা দেয়।
দেখেন, আমরা এর আগেও কিন্তু বলে আসছি যে ফান্ডামেন্টাল বা মৌলভিত্তি সম্পন্ন বিনিয়োগ। তো মৌলভিত্তি সম্পন্ন শেয়ারে বিনিয়োগ করবেন আপনি দীর্ঘমেয়াদের জন্য। আপনি দেখবেন এই বাজারে এইরকম একটা অস্থির অবস্থার মধ্যে কিছু শেয়ারের প্রাইস দেখবেন যে কোনো পরিবর্তন হয়নি, একই জায়গায় আছে। আবার কিছু শেয়ারের প্রাইস কিন্তু 60-70% 80% পর্যন্ত ডিক্লাইন করছে। তাহলে কোনটা মৌলভিত্তি, যেটা আপনার আসলে এত খারাপ অবস্থার মধ্যেও কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রাইসের মধ্যে পড়ে আছে, এটা কিন্তু পড়ছে না, এবং তারা ভালো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, আপনি অ্যাটলিস্ট ডিভিডেন্ডটা দিয়ে সন্তুষ্ট হতে পারছেন। তো সেই ক্ষেত্রে আপনার সাধারণ বিনিয়োগকারীদের জন্য কিন্তু ওই জায়গাটা বিবেচনা রাখা উচিত। কারণ যেই সকল দ্রুত আপ ডাউন করে প্রাইস, এই সকল প্রাইসে বিনিয়োগ করাটা কিন্তু বিনিয়োগকারীর জন্য ঝুঁকিপূর্ণ। তাই আমরা বরাবরই বলি একটু জেনে বুঝে তার পারফরমেন্স দেখে ভবিষ্যৎ অবস্থাটা বিবেচনা করে আপনি তাকে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন। বিনিয়োগকারীরা কিভাবে একটি স্থায়ী কৌশল তৈরি করতে পারে বিনিয়োগের ক্ষেত্রে? দেখেন, বিনিয়োগের স্থায়ী কৌশল বলতে একাডেমিক কিছু কথা বলা আছে, যে কথাগুলো আমি এর আগেও বলে আসছি, আবার রিপিট করছি, যে আপনি একটি কোম্পানির ম্যানেজমেন্টকে দেখবেন, তাদের ট্র্যাক রেকর্ড কেমন, কোম্পানির ক্যাপিটাল কাঠামো কেমন, কোম্পানির বিজনেস গ্রোথ আছে কিনা দেখবেন, এবং সেটা দেশের ইকোনমিক পলিসির সাথে এটার ইন্টারলিঙ্কটা কেমন, ট্যাক্স বেট বাড়লে কী হবে, ট্যাক্স বেট কমলে কী হবে, এবং যেই ইন্ডাস্ট্রি বা যেই প্রোডাক্ট বা যেই সার্ভিস দিচ্ছে সেইটার চাহিদার পরিবর্তন কি হইতে পারে আগামীতে, এই সকল বিষয়গুলো সম্পর্কে ধারণা নিয়ে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেই জায়গায় আপনার বিনিয়োগটা। এবং একটা উদাহরণ বলি, একসময় আমাদের দেশে পাট শিল্প খুবই জনপ্রিয় শিল্প ছিল। এখন দেখেন পাটের শিল্পগুলো প্রায়ই বন্ধ, এবং প্রায় সময় ঈদের সময় আমরা দেখি যে খুলনা এলাকায় পাট শ্রমিকরা আপনার আন্দোলন করে তাদের বকেয়া বেতন, বোনাস এইসবের জন্য। তার মানে কি ইন্ডাস্ট্রিগুলো চলছে না বলেই কিন্তু এইরকম সিচুয়েশনটা তৈরি হয়। তো তাহলে এখন সময়ের সাথে আপনাকে চিন্তা করতে হবে, পাট শিল্প যেমন ভালো চলছে না, এবং যেই জায়গায় আপনি বিনিয়োগ করবেন সেইটার ভবিষ্যৎ কী, সেখানে ভবিষ্যৎ অনিশ্চয়তা কতটুকু আছে, সেই সকল জিনিসগুলো যদি আপনি বুঝে শুনে বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগটা সাস্টেনেবল হবে। আর এই সকল জায়গায় যদি আপনি কোনো ভুল তথ্য নির্ভর বিনিয়োগ করেন বা ইমোশনালি বিনিয়োগ করেন, সেইখানে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনাটা বেড়ে যাবে। আমরা বরাবরই বিনিয়োগকারীদেরকে বিনিয়োগের সাথে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা যৌক্তিক রিটার্নের জন্য যাচাই বাছাই করে বুঝে শুনে তথ্যপত্র বিশ্লেষণ সাপেক্ষে বিনিয়োগ করেন। এখন কিন্তু তথ্যপত্রের কোনো ঘাটতি নেই। আপনি যদি বড় ব্রোকারেজ হাউসগুলোতে দেখেন, মার্চেন্ট ব্যাঙ্কগুলোতে দেখেন, তাদের প্রত্যেকের কিন্তু একটা ইন্ডিভিজুয়াল রিসার্চ টিম আছে। এবং দেখেন আপনাদের গণমাধ্যমেই কিন্তু অনেকের রিসার্চ টিমের রিপোর্টও কিন্তু লিঙ্ক করেন, আপনারা রেফারেন্স দেন। তো সেই জায়গাতে যদি একটু কষ্ট করে আমার বিনিয়োগকারী ভাই বোনেরা দেখে নেন ইকোনমিক আউটলুকটা কী হচ্ছে, ওই ইন্ডাস্ট্রি আউটলুকটা কী হচ্ছে, আপনি যেই হাউসে ট্রেড করেন ওই হাউসে বলেন আপনাকে ইনফরমেশান দিবে, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন, তাহলেই আপনার বিনিয়োগটা সাস্টেনেবল হবে।